চিত্রভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই টপিকটি অর্থাৎ চিত্রভিত্তিক যে প্রশ্নটি, এই একটা প্রশ্ন শেখাবো, এই একটা প্রশ্নে পরীক্ষায় আসবে। যদিও আরেকটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে সুযোগ ব্যয়, কিন্তু সুযোগ ব্যয় তেমন আসে না ইন্টারমিডিয়েটে, অর্থাৎ আপনাদের কি বলে এইচএসসি পরীক্ষাতে এই প্রশ্নটাই সবচেয়ে বেশি আসে। আমি বলতে চাই প্রথম অধ্যায় থেকে যদি কোনো চিত্রভিত্তিক প্রশ্ন আসে তাহলে এই প্রশ্নটি আসবে, সেটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, যেটাকে আমরা পিপিসি রেখাও বলে থাকি, যেটার পূর্ণাঙ্গ উচ্চারণ হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। কার্ভ মানে হচ্ছে রেখা, প্রোডাকশন মানে হচ্ছে উৎপাদন, আর পসিবিলিটি বা প্রবাবিলিটি মানে হচ্ছে সম্ভাবনাকে বোঝায়। ওকে, তাহলে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে আজকে পূর্ণাঙ্গ একটি ধারণা নিব। আমি প্রথমে বেসিকটা বোঝাচ্ছি। আশা রাখি আপনি উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে এখন আমি যেটা বুঝাচ্ছি, চিত্র সম্পর্কে যা বলবো আপনি নিজে থেকে লিখতে পারবেন। এখন আমি উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে পূর্ণাঙ্গ আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা প্রথমেই আগে উৎপাদন সম্ভাবনা রেখার সংজ্ঞাটা আমরা শিখে নেই। উৎপাদন সম্ভাবনা রেখার সংজ্ঞাটা আমরা ঠিক এইভাবে সহজভাবে দিব। এখানে দেওয়া আছে, দেখেন, উৎপাদন সম্ভাবনা রেখা। আচ্ছা, রেখা বলতে আমরা কি বুঝি? যে সাধারণত কোনো একটি এরকম একটা রেখা হতে পারে, এরকম হতে পারে, সেটা এরকম হতে পারে, হ্যাঁ, সেটা এরকম হতে পারে। তো আমরা উৎপাদন সম্ভাবনা রেখার আকৃতিটা কেমন একটু পরে বলতেছি। এখানেই বলা আছে উৎপাদন সম্ভাবনা রেখা, অর্থাৎ রেখা বলতে আমরা কি বুঝি? যে এমন একটা আকৃতিকে বুঝি যেটার মধ্যে আমার উৎপাদনকে প্রেজেন্ট করতে হবে। অর্থাৎ সম্ভাবনা বলতে কি বোঝায়? কতটুকু উৎপাদন করব, কতটুকু উৎপাদন করতে পারি, এমন একটা সম্ভাবনাকে বোঝায়। অর্থাৎ একটা রেখার মধ্যে অথবা একটা চিত্রের মধ্যে আমি দেখাবো যে একটি দেশে কি পরিমাণ উৎপাদন সম্ভব, এই ব্যাপারটাকে বোঝায়। তাহলে এটাকে যদি আমি একটু সংজ্ঞা আকারে বলতে যাই তাহলে কিভাবে বুঝবো? দেখেন, যে আমরা প্রথমে এভাবে বলতে পারি যে সাধারণত একটি দেশে একটি নির্দিষ্ট সময়ে, অবশ্যই একটি দেশে একটি নির্দিষ্ট সময় হতে হবে, যে আর একটি নির্দিষ্ট সময় বলতে সাধারণত আমরা 1 বছরকে বুঝি। তার আমরা এভাবে বলবো, সাধারণত একটি দেশে একটি নির্দিষ্ট সময়ে কী পরিমাণ উৎপাদন করা সম্ভব তা যে রেখার মাধ্যমে দেখানো হয় তাকেই উৎপাদন সম্ভাবনা রেখা বলে। ক্লিয়ার বিষয়টা? ওকে, যদি এটাকে আরেকটু সুন্দরভাবে বলতে যাই, বিস্তারিতভাবে বলতে যাই, তাহলে মানে বইয়ের ভাষায় বলতে যাই, তাহলে ব্যাপারটা এমন হবে যে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা। কেমন রেখা? এটা দেখতে কেমন হয় আমি বলেছিলাম, একটু পরে আমি বলছি। আগের সংজ্ঞাটা বলে আপনারা লিখেন, তারপরে আমি দেখাচ্ছি যে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে একটি নির্দিষ্ট পরিমাণ সম্পদ ব্যবহার করে দুটি দ্রব্যের সংমিশ্রণ উৎপাদন নির্দেশ করে। বুঝলেন না তো? ওকে, বুঝাচ্ছি, সহজ করে বোঝাচ্ছি। আচ্ছা, প্রথমে আমি দেখাই যে উৎপাদন সম্ভাবনা রেখার আকৃতিটা কেমন হয়, মানে উৎপাদন সম্ভাবনা রেখা দেখতে কেমন হয়। এটা দেখতে বক্রাকৃতি হয়, এরকম বাঁকা হয়। এখন বলতে পারেন যে স্যার বাঁকা কেন? এটা তো সোজাও হতে পারতো, এটা তো ঊর্ধ্বগামী হতে পারতো, এটা তো নিম্নগামী হতে পারতো, এটা তো সরলরেখা হতে পারতো। আচ্ছা, দেখেন, এটা বাঁকা হওয়ার কারণ হচ্ছে যে এটার উপরে একটা দিক, নিচে আরেকটা দিক, অর্থাৎ উপরের দিকে বেশি উৎপাদন নির্দেশ করে এবং নিচের দিকে কম উৎপাদন নির্দেশ করে। এটা এই জন্যই একটু বাঁকা। দেখেন, আমি এখানে চাইলে আরও কম উৎপাদন করতে পারি, আরও কম, এখানে আরও বেশি, আরও বেশি উৎপাদন করতে পারি। এই জন্য উৎপাদন সম্ভাবনা রেখার আকৃতিটা বাঁকা হয়। ওকে, তাহলে আমরা একটু সুন্দর করে শিখি যে উৎপাদন সম্ভাবনা রেখার আকৃতি কেমন হয়। এটা নৈমিত্তিক আসতে পারে, বক্রাকৃতি। ওকে, তাহলে আমরা এটা একটা রেখা আঁকলাম, এটা হচ্ছে একটা উৎপাদন সম্ভাবনা রেখা, আমরা বুঝে নিই। তাহলে ওই সংজ্ঞাটা এবার আমরা আবার বলি। উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা। কেমন রেখা? বাঁকা রেখা, যার বিভিন্ন বিন্দুতে, আমি এখানে একটা বিন্দু দিলাম, এখানে একটা বিন্দু দিলাম, অজস্র বিন্দু দিতে পারি, আমি যত খুশি তত দিতে পারি। এখানে একটা এ বিন্দু দিলাম, বি বিন্দু দিলাম, সি বিন্দু দিলাম, ডি বিন্দু দিলাম, ই বিন্দু দিলাম। তো এটা একটা উৎপাদন সম্ভাবনা রেখা। ওকে, তো এখানে আমি বিভিন্ন বিন্দু দিলাম এবং এই বিভিন্ন বিন্দুতে আমি উৎপাদন করব, তবে একটা দ্রব্য না, দুটা দ্রব্য। এমন উৎপাদন করতে পারি, আমি ধান উৎপাদন করতে পারি, পাট উৎপাদন করতে পারি, আমি এক্স দ্রব্য উৎপাদন করতে পারি, ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারি। তবে আমি কখনোই একটা দ্রব্য উৎপাদন করব না, আমি দুইটা দ্রব্য উৎপাদন করব। ওকে, তাহলে
ধরেন আমার কাছে 500 টাকা আছে, আমি এই 500 টাকা দিয়ে আমি দুইটা দ্রব্য উৎপাদন করব। আচ্ছা, তাহলে আমি 500 টাকা আমি এখানে নিয়োগ করলাম, তাহলে এই উৎপাদন সম্ভাবনা রেখা আমাকে আউটপুট দিবে দুইটা, অর্থাৎ আমি যখন নিচের দিকে যাব তখন আমি এক্স দ্রব্য পাবো, আবার যখন আমি এই দিকে আসবো তখন আমি ওয়াই দ্রব্য পাবো। এখন বলতে পারেন যে স্যার এটাই ব্যাপারটা আমি বুঝি না। আচ্ছা, অর্থনীতিতে দুইটা বিষয় থাকে, এখানে যদি আমি ছোট্ট করে একটা রেখা আঁকি, হ্যাঁ তার আগে বলে নেই, অর্থনীতির 99.9% চিত্রই হবে হচ্ছে এইরকম একটা ও এক্স অক্ষ এবং ও ওয়াই অক্ষে, অর্থাৎ আবার এটাকে অনেকে ভূমি অক্ষ বলে বা ভূমি রেখা বলে, আবার এটাকে লম্ব রেখা বলে। তো আমরা না এইগুলো উচ্চারণ করবো না, আমরা একটু স্মার্টভাবে উচ্চারণ করব, সেটা হচ্ছে আমরা বলবো হচ্ছে ও এক্স অক্ষ। অক্ষ মানে হচ্ছে রেখাকে বোঝায়, আবার ও ওয়াই অক্ষ। বিষয়টা ক্লিয়ার? তো উৎপাদন সম্ভাবনা দেখতে কেমন হয়? এই যে এরকম বাঁকা আকৃতি। ওকে, তো আমরা এই যে এরকম হয়। তো আমরা অর্থনীতির সব চিত্রের মধ্যে আমরা এরকম একটা ও এক্স অক্ষ এবং ও ওয়াই অক্ষ, ম্যাক্সিমাম চিত্রটাই এমন হবে। ম্যাক্সিমাম না, অর্থনীতিতে আপনার ইন্টারমিডিয়েটের সব চিত্রই আমি এইভাবে আঁকবো। বিষয়টা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা শিখে গেলাম যে আমরা প্রত্যেকটা চিত্রেই আমি একটা ও এক্স অক্ষ দেখাবো, ও ওয়াই অক্ষ দেখাবো। এরপরে আমি আমার চিত্রের বৈশিষ্ট্য অনুযায়ী আমি কখনো চিত্র আমি একটা রেখা টান দিব উপর দিকে, কখনো চিত্রের বৈশিষ্ট্য অনুযায়ী আমি রেখা টান দিব নিচের দিকে, কখনো এরকম দেখাবো, কখনো আমি এইরকম দেখাবো, কখনো আমি ভিতরে, আমি এরকম এক কথায় এটার ভিতরেই আমি বিভিন্ন রকমের হাবি জাবি মানে বৈশিষ্ট্য অনুযায়ী আঁকবো। আচ্ছা, আসলে হাবি যাবি না, ওইটার বৈশিষ্ট্য অনুযায়ী ওইটার আমি মানে ব্যাখ্যাগুলো দিব। বিষয়টা ক্লিয়ার? তো আমি অর্থনীতির সকল চিত্রে আমি কি দিয়ে আঁকবো? আমি ও এবং এক্স, ও এক্স অক্ষ এবং ও ওয়াই অক্ষ দিয়ে আঁকবো। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এবার একটু এখানে ফিরে আসি যে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা, কেমন রেখা? বক্রাকৃতি রেখা, যার বিভিন্ন বিন্দুতে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, ই বিন্দু। ক্লিয়ার? উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে একটি নির্দিষ্ট পরিমাণ সম্পদ, এখানে নির্দিষ্ট পরিমাণ সম্পদ কত? 500। তো এই 500 টাকা আমি এখানে বিনিয়োগ করলাম বা নিয়োগ করলাম, এই বিন্দু থেকে আমি দুইটা আউটপুট পাইলাম। একটা হচ্ছে এক্স দ্রব্যে পাইলাম, আমি যদি নিচের দিকে আসি তাহলে আমি এক্স দ্রব্য পাইলাম, আবার এদিকে আসলে ওয়াই দ্রব্য পাইলাম। ফর এক্সাম্পল, আমি 500 টাকা এখানে যেহেতু এক্স দ্রব্য বেশি, তাহলে আমি এখানে 300 টাকার হচ্ছে এক্স দ্রব্য পাইলাম আর 200 টাকার ওয়াই দ্রব্য পাইলাম। আবার আমার নির্দিষ্ট পরিমাণে একটা সম্পদ ধরেন 1000 টাকা আমি এখানে বিনিয়োগ করলাম, তাহলে আমি কিছুটা পাইলাম এক্স দ্রব্য, আবার কিছুটা পাইলাম ওয়াই দ্রব্য। কত হতে পারে? 700, হতে পারে 300। আবার আমি সি বিন্দুতে সেমভাবে কিছুটা এক্স দ্রব্য, কিছুটা ওয়াই দ্রব্য। তাহলে আমি এটাই বুঝাইছি যে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে একটি নির্দিষ্ট পরিমাণ সম্পদ ব্যবহার করে দুটি দ্রব্যের সংমিশ্রণ উৎপাদন। সংমিশ্রণ বলতে কি বোঝায়? কিছুটা এক্স কিছুটা ওয়াই সংমিশ্রণ মিশে থাকে। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু খুব সহজেই সংজ্ঞাটা শিখে ফেললাম। ক্লিয়ার? তাহলে এবার তো সংজ্ঞাটা বুঝবেন, তাই না? আচ্ছা, আমি তাহলে আরেকবার সহজভাবে বলি। উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে একটি নির্দিষ্ট পরিমাণ সম্পদ ব্যবহার করে দুটি দ্রব্যের সংমিশ্রণ উৎপাদন নির্দেশ করে। বিষয়টা ক্লিয়ার? আশা করি উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে সংজ্ঞাটা এবং ধারণাটা আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছেন। তো এবার আমরা আরেকটু সামনে আগাই, আমরা এবার সুন্দর করে একটা উৎপাদন সম্ভাবনা রেখা আঁকি এবং এটা সম্পর্কে আরও ধারণা দেওয়ার চেষ্টা করি। ওকে, আমি এরকম একটা রেখা আঁকলাম ও এক্স ওয়াই। আমরা জানি যে প্রত্যেকটা চিত্র আমরা এইরকম ও এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দিয়েই আঁকবো। আচ্ছা, উৎপাদন সম্ভাবনা রেখা যেন কেমন হয়? বক্রাকৃতি। তা আমি এখানে একটা, যেহেতু আজকে বেসিক ক্লাস তাই একটা মানে নির্দিষ্ট পরিমাণ কোনো মাপ নিলাম না, মাপ ছাড়াই আমরা আঁকার জন্য চেষ্টা করলাম। এই যে এই রেখাটির নাম হচ্ছে পিপিসি, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা। ওকে, তো আমি এখানে একটা বিন্দু দিলাম, আবার এখানে একটা বিন্দু দিলাম। আমি এই বিন্দুর নাম দিলাম এ, এই বিন্দুর নাম দিলাম বি, আর নিচে থাকলো এক্স দ্রব্য আর এখানে থাকলো ওয়াই দ্রব্য।
আপনি আপনার চাহিদা অনুযায়ী এখানে ধান লিখতে পারেন, এখানে পাট লিখতে পারেন। বিষয়টা ক্লিয়ার? ওকে। তো উৎপাদন সম্ভাবনা রেখায় আমি কখনোই একটি দ্রব্য উৎপাদন করতে পারবো না। আর যদি একটি দ্রব্য উৎপাদন করি তাহলে আরেকটি দ্রব্যের উৎপাদন আমি 0 পাবো। কিভাবে দেখেন, ধরেন আমার কাছে 500 টাকার সম্পদ আছে, আমি যদি এটা পুরোটাই আমি 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 চাইলাম যে না, আমি শুধু এক্স দ্রব্য চাই, তাহলে আমি এক্স দ্রব্য পাবো হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ ও বি পর্যন্ত আমি এক্স দ্রব্য পাবো, তখন ওয়াই দ্রব্য 0 পাবো না। ওকে। আবার আমি যদি বললাম যে না, আমি শুধু ওয়াই দ্রব্য চাই, তাহলে আমি এইখান থেকে এই পর্যন্ত পাবো হচ্ছে আমি ওয়াই দ্রব্য, তখন আমি এক্স দ্রব্য পাবো না, অর্থাৎ এক্স দ্রব্য পাবো 0। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তার মানে আমি কি শিখলাম, যে উৎপাদন সম্ভাবনা রেখা আমাকে সংমিশ্রণ উৎপাদন নির্দেশ করে, কখনোই সে কোনো একটি দ্রব্য উৎপাদন নির্দেশ করে না। ক্লিয়ার? আচ্ছা, তার মানে আমি কি শিখলাম, যে উৎপাদন সম্ভাবনা রেখায় আমাকে সংমিশ্রণ উৎপাদন নির্দেশ করবে, কখনোই একটি উৎপাদন নির্দেশ করবে না। ক্লিয়ার? আচ্ছা, যদি আমি এখানে দেখেন, আমি যদি সম্পূর্ণ এক্স দ্রব্য চাই, তাহলে এক্স দ্রব্য হচ্ছে ও বি পরিমাণ। আবার যদি ওয়াই দ্রব্য চাই, তাহলে ও এ পরিমাণ ওয়াই দ্রব্য পাবো। ক্লিয়ার? আচ্ছা, যদি আমি এক্স দ্রব্যই চাই, তখন আমি ওয়াই দ্রব্য 0 পাবো। আবার যদি আমি ওয়াই দ্রব্যই শুধু উৎপাদন করি, তাহলে আমি এক্স দ্রব্য 0 পাবো, কিন্তু এমনটা হবে না। আচ্ছা, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে দুইটা দ্রব্যের সংমিশ্রণ উৎপাদন নির্দেশ করতে হবে। তাহলে আমি কি করব, আমি এখানে আরও অজস্র বিন্দু দিব, দিয়ে আমি কি করতে পারি, কিছুটা এক্স দ্রব্য, কিছুটা ওয়াই দ্রব্য, কিছুটা এক্স দ্রব্য, কিছুটা ওয়াই দ্রব্য, কিছুটা এক্স দ্রব্য, কিছুটা ওয়াই দ্রব্য, এভাবে করে আমি উৎপাদন করতে পারি। বিষয়টা ক্লিয়ার? ওকে। তো এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার ধরনটা আমি বুঝলাম, যে আসলে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা কিভাবে উৎপাদন করি। ওকে। তো এবার আমি উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে আরও একটি প্রশ্ন খুব আসতে দেখা যায়, সেটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে এবং বাইরে উৎপাদন করা যৌক্তিক কি কিংবা সম্ভব কি। তো এই বিষয়টি নিয়ে চলুন আমরা একটু বিস্তারিত আলোচনা করি। তো এখানে আমি প্রথমেই একটি উৎপাদন সম্ভাবনা রেখা আঁকলাম। এটি একটি উৎপাদন সম্ভাবনা রেখা ও এক্স ওয়াই, আমি এটির নাম লিখে দিলাম পিপিসি কার্ভ। ওকে। তো আমি এই উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে একটু বিন্দু দিলাম, নাম দিলাম হচ্ছে এ বিন্দু, এবং এই উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে একটি বিন্দু দিলাম, নাম হচ্ছে এফ বিন্দু। এখন আমাকে যদি প্রশ্ন করা হয় যে উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে এই বিন্দুতে উৎপাদন করা সম্ভব কি, আবার আমাকে যদি প্রশ্ন করা হয় যে উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে এই বিন্দুতে উৎপাদন করা সম্ভব কি, তো আমার অ্যান্সার হবে না, এফ বিন্দুতেও উৎপাদন করা সম্ভব নয়, আবার এই বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয়। এখন যে স্যার কি বলছেন, যে কোনো বিন্দুতে এফ বিন্দুতেও সম্ভব নয়, ই বিন্দুতে সম্ভব নয়, তাহলে কোথায় সম্ভব? আমি বলবো যে উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে, অর্থাৎ এখানে 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 এই উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে উৎপাদন করা সম্ভব। এটা ছাড়া উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে উৎপাদন করা সম্ভব নয়, বাইরে উৎপাদন করা সম্ভব নয়। অবশ্যই তো এটার যৌক্তিক কারণ আছে। তো সেই যৌক্তিক কারণটা কি, চলুন আমরা আগে প্রথমে এফ বিন্দুটা শিখে নিই। তো আমার এফ বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয়, এর কারণটা কি? এর কারণ হচ্ছে যে আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে খুব সহজ হয়ে যাবে। তো ধরে নেন এটা আমার একটা জমি, এটা হচ্ছে আমার একটা জমি। তো এটা আমি এই জমির সীমানা টেনে দিলাম, এটা হচ্ছে আমার জমির সীমারেখা, যে আমার এতটুকু জমি আছে। আচ্ছা, আর এগুলো হচ্ছে অন্যের জমি, যে এটা আমার না, আমি চাইলেও এখানে উৎপাদন করতে পারবো না। তাহলে আমাকে উৎপাদন করতে হলে আমাকে এই সীমারেখার মধ্যেই উৎপাদন করতে হবে। অর্থাৎ আমি একটা সীমানার মধ্যে আটকে গেলাম, আমাকে উৎপাদন করতে হলে আমাকে এতটুকুর মধ্যে উৎপাদন করতে হবে, এই সীমারেখার মধ্যে উৎপাদন করতে হবে। আমি এই সীমারেখার বাইরে গিয়ে উৎপাদন করতে পারবো না। কেন পারবো না? কারণ এই জমিটা আমার নয়, এই জমিটা হচ্ছে অন্যের। আমাকে উৎপাদন করতে হলে আমাকে এই সীমারেখার মধ্যে উৎপাদন করতে হবে। আর এই ব্যাপারটাকে বলা হয় সম্পদের স্বল্পতা, যেটাকে আমরা শিখেছিলাম দুষ্প্রাপ্যতা। তাহলে আমরা
খুব সহজেই বুঝে গেলাম যে আমরা এফ বিন্দুতে কেন উৎপাদন করতে পারবো না। তাহলে আমরা শিখে গেলাম যে এফ বিন্দুতে কেন উৎপাদন করতে পারবো না, সম্পদের স্বল্পতার কারণে। আর সেই কারণে এই এফ বিন্দুটির যে অঞ্চলটি, এই অঞ্চলটির নাম হচ্ছে অঅর্জনযোগ্য অঞ্চল। অঅর্জনযোগ্য অঞ্চল কেন? কারণ হচ্ছে এই অঞ্চলে আমি কখনোই উৎপাদন করতে পারবো না। ওকে, তাহলে আমরা শিখে গেলাম কেন এই বিন্দু উৎপাদন করতে পারবো না। নৈবিত্তিকে আসলে আমরা ওখানে থাকবে যে নৈবিত্তিকে যদি আসে তাহলে সেটা আমরা অ্যান্সারটা কি হবে, অঅর্জনযোগ্য অঞ্চল হওয়ার কারণে আমরা এই বিন্দুতে উৎপাদন করতে পারবো না। ওকে, আমরা এই বিন্দুটা বুঝলাম। তাহলে এই বিন্দু তো উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরেই আছে, তাহলে আমরা এই বিন্দুতে কেন উৎপাদন করতে পারবো না? ওকে ফাইন, তো চলুন আমরা এই বিন্দুটার ব্যাখ্যাটা শিখে নিই। এই যে উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে একটা বিন্দু নাম হচ্ছে ই বিন্দু, তো সেই ই বিন্দুতে আমি কেন উৎপাদন করতে পারবো না সেটাও আমরা একটা উদাহরণ দিয়ে শিখি। চলুন, আমার জমি হচ্ছে এই যে এতটুকু হচ্ছে আমার জমি, পুরোটা হচ্ছে আমার জমি। তো আমি কি করলাম, আমার এই জমির এতটুকু অংশে আমি চাষাবাদ করলাম। তো আমি এতটুকু অংশে চাষাবাদ করলাম। তো দেখেন তো, আমার জমি এতটুকু অংশে যদি আমি চাষাবাদ করি তাহলে আমার এত বড় জমির বাকি অংশটুকু ফাঁকা রয়ে গেল, তাই না? তাহলে আমার সম্পদের যথার্থ ব্যবহার হলো না। আমার সম্পদের কিন্তু এখানে এতটুকু সম্পদ আছে, তো এই এতটুকু সম্পদে আমি ইউজ না করে, ব্যবহার না করে আমি শুধুমাত্র এতটুকু জায়গা জুড়ে উৎপাদন করলাম। তাহলে এতে করে কি হলো, আমার কম ফসল উৎপাদন হলো, আমার কম মুনাফা হবে। তাই দেখেন তো, তাহলে কি আমার সম্পদের যথার্থ বা কাম্য ব্যবহার নিশ্চিত হলো না। তো আমি যদি আমি পুরো জমি জুড়ে ফসল রোপণ করতাম, ফসল ফলাতাম, আমার বেশি মুনাফা হতো, আমার সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিত হতো, আমার সম্পদটা অযথা পড়ে থাকতো না। এখন এই বিন্দুতে উৎপাদনের কারণে আমার এই সম্পদটার বা আমার এই জমিটার পূর্ণ ব্যবহার নিশ্চিত হয়নি, বাকিটুকু ফাঁকা পড়ে আছে। এতে করে কি হলো, কয়েকটা বিষয় আমার সামনে চলে আসলো। এক, আমি কম মুনাফা পাবো, আমি কম ফসল পাবো, এবং আমার এই পাগলামোর কারণে বা আমার এই ভুলের কারণে কিছু মানুষ, দেখেন আমি যদি পুরো জমি জুড়ে আমি ফসল রোপণ করতাম তাহলে কি হতো, কিছু শ্রমিক কাজ পেত। তো আমার কারণে দেখা গেল কি কিছু মানুষ বেকার বসে রইল, বেকার থাকলো। তাহলে কি হলো, এই বিন্দুতে যদি আমি উৎপাদন করি তাহলে আমার সম্পদের অদক্ষ ব্যবহার নিশ্চিত হয়, দক্ষ ব্যবহার নিশ্চিত হয় না। তাই আমি এই বিন্দুতে উৎপাদন করব না। এই বিন্দুতে উৎপাদন করলে আমি ক্ষতির সম্মুখীন হব, বিষয়টা ক্লিয়ার, বা আমি কম মুনাফা পাবো। ওকে, আমি আপনাদের আরেকটি উদাহরণ দিয়ে ব্যাপারটি ক্লিয়ার করতে চাই। আচ্ছা, ফর এক্সাম্পল আমার কাছে 1,00,000 টাকা আছে। তো এই 1,00,000 টাকা দিয়ে আমি কোনো পণ্য উৎপাদন করতে চাই। ধরে নেন আমি এখন মার্কার উৎপাদন করব। তো ভালো মানের মার্কার উৎপাদন করতে হলে এক একটি মার্কার উৎপাদন করতে আমার খরচ হবে 25 টাকা। তাহলে আমার সম্পদের পরিমাণ বা আমার কাছে আছে হচ্ছে 1,00,000 টাকা। তো আমি এক একটা মার্কারের মূল্য খরচ যদি হয় 25 টাকা করি তাহলে আমি 4,000 মার্কার উৎপাদন করতে পারবো। এখন দেখা গেল কি যে আমি বেশি মুনাফা ভোগের আশায় আমি কি করলাম, যে 4,000-এর জায়গায় এই 1,00,000 টাকা দিয়ে আমি 5,000 মার্কার উৎপাদন করলাম, বেশি মার্কার উৎপাদন করলাম। আচ্ছা বলেন তো, যে আমি যদি ভালো মানের মার্কার উৎপাদন করতে চাই তাহলে এক একটা প্রতি মার্কারের পিছনে আমার খরচ করতে হবে 25 টাকা করে, যদি আমি ভালো মানের মার্কার উৎপাদন করতে চাই। কিন্তু দেখা গেল কি যে আমি কোনো ব্যবসায়ী যে 25 টাকা দিয়ে উৎপাদন না করে সে কি করলো, আরও তার উৎপাদন খরচ কমাই দিল। এতে করে কি সে ভালো মানের পণ্য উৎপাদন করতে পারবে? কখনোই না। এখন সে যদি 1,00,000 টাকা দিয়ে 4,000-এর জায়গায় 5,000 পণ্য উৎপাদন করে তাহলে তার লো কোয়ালিটির পণ্য উৎপাদন হবে, তার পণ্যের মান ঠিক থাকবে না। এখন আমি যদি আমার এই মার্কারগুলো বাজারে বিক্রি করি তাহলে ক্রেতারা একবার কিনে এই পণ্য আর কিনবে না, এবং আমার কোম্পানির বদনাম হবে,
আমার বদনাম হবে। অর্থাৎ আমি যদি আমার সম্পদ দিয়ে ভালো মানের পণ্য উৎপাদন না করে খারাপ মানের পণ্য উৎপাদন করি, এতে করে কি হবে যে আমার মুনাফা কম হবে। আমার কি হবে? মুনাফা কম হবে। তাহলে কি জেনে শুনে কোনো ব্যবসায়ী এই বিন্দুতে বিনিয়োগ করবে বা এই বিন্দুতে উৎপাদন করলে কি হবে যে তার পণ্যের মান ঠিক থাকবে না, অর্থাৎ সে ক্ষতির সম্মুখীন হবে। তাই কোনো ব্যবসায়ী বা আমি জেনে শুনে কি ক্ষতির সম্মুখীন হব? কখনোই ক্ষতির সম্মুখীন হব না। তো আশা করি আপনারা ব্যাপারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তাই এই অঞ্চলটির নাম হচ্ছে অদক্ষ অঞ্চল। অদক্ষ অঞ্চল। তাহলে আমরা বুঝে গেলাম যে উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে কেন উৎপাদন করা যায় না, কারণ সম্পদের পূর্ণ ব্যবহার নিশ্চিত হয় না। আমি যদি এখানে পণ্য উৎপাদন করি আমার পণ্যের মান ঠিক থাকবে না, লো কোয়ালিটির পণ্য উৎপাদন হয়। আর যদি জমির ক্ষেত্রে বলি তাহলে আমার এতটুকু জমিতে উৎপাদন করলে আমি কম ফসল উৎপাদন করতে পারবো এবং পুরো জমি আমার ফাঁকা থাকার কারণে আমার কি হবে? সম্পদের পূর্ণ ব্যবহার নিশ্চিত হবে না। বিষয়টা ক্লিয়ার? তাহলে এই বিন্দুতে উৎপাদন করতে পারবো না অদক্ষ অঞ্চল বলে। আচ্ছা, এই বিন্দুতে পারবো না ব্যাপারটা এমন না, এই বিন্দুতে আমি উৎপাদন করব না, ইচ্ছে করেই করব না। কেন করব না? কারণ আমি যদি এই বিন্দুতে উৎপাদন করি তাহলে কি হবে যে আমি ক্ষতির সম্মুখীন হব। বিষয়টা ক্লিয়ার? ওকে। তো আমি এই বিন্দুতে অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে উৎপাদন করতে পারবো না। কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে অর্জনযোগ্য অঞ্চল। আমার ইচ্ছে থাকলেও আমি এই বিন্দু উৎপাদন করতে পারবো না। কেন? আমার সীমাবদ্ধতা। কিসের সীমাবদ্ধতা? আমার সম্পদের স্বল্পতা, সম্পদের সীমাবদ্ধতা, সম্পদের দুষ্প্রাপ্যতার কারণে আমি এই উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে, আমার সীমারেখার বাইরে গিয়ে আমি উৎপাদন করতে পারবো না। আশা করি সবাই এই ব্যাপারটি বুঝতে পেরেছেন যে উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে এবং বাইরে কেন উৎপাদন করা যায় না। এখন আমরা উৎপাদন সম্ভাবনা রেখার একটি সৃজনশীল শিখব, যেটি ঢাকা বোর্ড 2023 সালে এসেছিল। তো দেখেন, আমি আপনাদের জন্য আগেই বোর্ডে প্রশ্নটি তুলে রেখেছি। তো এই হচ্ছে আমাদের প্রশ্ন। এখানে এক্স দ্রব্য দেওয়া আছে, ওয়াই দ্রব্য দেওয়া আছে। আর আমি আপনাদের আরও একটু ভালোভাবে বোঝানোর জন্য কখনো কখনো এক্স দ্রব্য দিয়ে এক্স এবং ওয়াই দ্রব্য দিয়ে আসে, কখনো কখনো ধান এবং পাট দিয়ে আসে। যেটা দিয়ে আসুক অঙ্ক কিন্তু একই থাকবে। এরপরে দেখেন এখানে প্রাপ্তবিন্দু থাকে মাঝে মাঝে, এখানে অনেক ক্ষেত্রে সংমিশ্রণ থাকে। ওকে, তাহলে আমরা একটু দেখে নেই যে এক্স দ্রব্য যখন 0 তখন ওয়াই দ্রব্য সর্বোচ্চ 70 একক। আবার এক্স দ্রব্য যখন 40, যখন একটু বৃদ্ধি পায় তখন ওয়াই দ্রব্য হ্রাস পেয়ে 60 হয়। আবার যখন এক্স দ্রব্য আরও বাড়ে অর্থাৎ বৃদ্ধি পায় 50 হয় তখন ওয়াই দ্রব্যও 50 হয়। আবার যখন 60 হয় তখন ওয়াই দ্রব্য 40 হয়। এভাবে করে দেখেন এক্স দ্রব্য সর্বোচ্চ যখন 70 হয় তখন ওয়াই দ্রব্য হ্রাস পেয়ে 0 হয়। তার মানে আমরা প্রথমেই শিখেছিলাম যে যদি এক্স দ্রব্য সর্বোচ্চ হয় তাহলে ওয়াই দ্রব্য হবে 0, আবার যদি ওয়াই দ্রব্য সর্বোচ্চ হয় তাহলে এক্স দ্রব্য হবে 0। ক্লিয়ার বিষয়টা? এখন আমরা এই সৃজনশীল থেকে একটি চিত্র আঁকার চেষ্টা করব। চলুন আমরা আঁকি। আমরা জানি পৃথিবীর সকল চিত্র ও এক্স অক্ষ দিয়েই হয়, ও এক্স এবং ও ওয়াই অক্ষ দিয়েই হয়। আর কি শিখিয়েছিলাম যে উৎপাদন সম্ভাবনা রেখা দেখতে কেমন হয়? বক্রাকৃতি। আচ্ছা, তাহলে দেখেন তো আমরা এখানে চলে আসি। মানগুলো কত কত আছে? 0, 40, 50, 60, 70। তাহলে দেখেন প্রথমে ছিল 0, 0 থেকে 1 লাফে চলে গেছে 40। তারপরে দেখেন প্রতি একক কিন্তু তারা 10 করে বেড়েছে। 40 পরে 50, 60, 70, অর্থাৎ 0 থেকে একবারে 40 বৃদ্ধি পাওয়ার পর আর কিন্তু 40 করে বাড়েনি, 10 করে বেড়েছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি। হ্যাঁ, আমরা 10 থেকে চিন্তা করতে পারি। দেখেন প্রথমে 0 থেকে আমরা যদি 10 ধরে করি তাহলে বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, কিভাবে দেখেন? প্রথমে আমি 0, তারপর হচ্ছে 10, একটা মাপ নিয়ে, একটা নির্দিষ্ট মাপ নিয়ে এখানে 10, তারপরে 20, তারপরে 30, তারপরে 40, তারপরে 50, তারপরে 60 এবং 70।
এখন বলতে পারেন যে স্যার আমাদের তো 10, 20, 30 এই তিনটা নেই, তাহলে আপনি কেন দিয়েছেন? আচ্ছা দেখেন স্যার আমি কেন দিয়েছি, কারণ হচ্ছে দেখেন আমি যদি এইখান থেকে আমি প্রথমে ধরেন 40 দিলাম, 40-এর পরে এরপরে কি কত করে বাড়ছে? 10 করে। আমি কি আবার আমি যদি আমি আবার কি করলাম, এখানে 40-এর পরে 50 দিলাম। আচ্ছা বলেন তো এই 0 থেকে এইটার মাপ যদি 40 হয় তাহলে 40 থেকে 50-এর মাপ কি সেম হবে? কখনোই হবে না। তাই আমি কি করলাম, প্রথম থেকেই সেম মাপগুলো নিলাম, অর্থাৎ 10 ঘর করে বেড়েছে, আমি 10 10 করেই নিলাম। এই জন্যই আমি এই বাড়তি নিয়েছি। আমি বাড়তি নিয়েছি, সমস্যা কি? আমার এতটুকু কাজ হবে না, আমার এখান থেকে কাজ হবে। ক্লিয়ার বিষয়টা? তাই আমি প্রথম থেকে 10 ঘর করেই নিব। ঠিক আছে, তাহলে আমরা এই দিকেও মাপ নিয়ে নিই, এই দিকেও 10, 20, 30, 40, 50, 60 এবং 70। এই হচ্ছে আমরা এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্যের মানগুলো আমরা এখানে বসিয়ে দিলাম। এবার আমরা কি করব, যে বিন্দুগুলো একসাথে সংযোগ করে দিব। দেখেন তো এই বিন্দুতে ওয়াই দ্রব্য 70 ছিল এবং এক্স দ্রব্য ছিল 0, তাহলে আমরা এটাকে মিল করে দিব। এক্স দ্রব্য ছিল 0 আর ওয়াই দ্রব্য ছিল সর্বোচ্চ, এটা ছিল এই বিন্দুতে। এটা ছিল কি, এটা আমি একটা বিন্দু দিলাম এখানে, এই বিন্দু। ওকে, আবার দেখেন বি বিন্দুতে কি ছিল, যে ওয়াই ছিল 60, এক্স ছিল 40, তাহলে আমরা এভাবে মিল করে দিব। এই যে 40, এক্স হচ্ছে 40 আর ওয়াই হচ্ছে 60, এই দুইটা বিন্দুকে আমি একত্রে মিল করে দিলাম। আবার এক্স হচ্ছে 50, ওয়াই হচ্ছে 50, এক্স হচ্ছে 50, এক্স হচ্ছে 50, ওয়াই হচ্ছে 50। ওকে, আবার দেখেন এক্স হচ্ছে 60 আর ওয়াই হচ্ছে 40, আমরা এই দুইটাকেও মিল করে দিলাম। ওকে, এরপর এক্স দ্রব্য সর্বোচ্চ যখন 70 হয়, এক্স দ্রব্য যখন সর্বোচ্চ 70 হয় তখন ওয়াই দ্রব্য 0 হয়ে যায়। এই যে 0 হয়ে যায়, বিষয়টা ক্লিয়ার? এখন আমরা কি করব, এটা ছিল এ বিন্দু, এটা ছিল বি বিন্দু, এটা ছিল সি বিন্দু, এটা ছিল ডি বিন্দু, এটা ছিল ই বিন্দু। আমরা এই প্রত্যেকটা বিন্দু এখন যোগ করে দিব। কিভাবে? দেখেন এই বিন্দু থেকে বি বিন্দু যোগ করে দিলাম, আবার বি বিন্দু থেকে সি বিন্দু যোগ করে দিলাম, সি বিন্দু থেকে ডি বিন্দু যোগ করলাম, ডি বিন্দু থেকে ই বিন্দু যোগ করে দিলাম। তাহলে দেখেন তো আমাদের পিপিসি রেখাটি, আমি বলেছিলাম পিপিসি রেখার আকৃতি কেমন হয়, বক্রাকৃতি হয়েছে, বক্রাকৃতি। এবং কি আমি এ বি সি ডি ই এগুলো আমি বসিয়ে দিলাম। আগে বসাতে পারি অথবা চিত্র একে বসাতে পারি, তাহলে সুন্দর হবে। এটা এ বি সি ডি এবং ই হয়ে গেল। এই হচ্ছে আমার উৎপাদন সম্ভাবনা রেখার চিত্রটি। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝেছেন। যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটা আবার টেনে টেনে দেখেন, আশা করি খুব সহজে বুঝতে পারবেন। এখন যদি আমরা এটা ব্যাখ্যা দেই তাহলে দেখেন কত সহজে ব্যাখ্যাটা আমরা বলতে পারি। আপনি যদি গাইড বইগুলো দেখেন তাহলে আপনি কনফিউজড হয়ে যাবেন এবং আপনার কাছে মনে হবে যে অনেক কঠিন। দেখেন আমি খুব সহজ করে দিচ্ছি। প্রথমে আমরা কি জানি, এই যে ও এক্স একটা অক্ষ, এখানে আমি যা দেখব তা লিখব। আবার ও ওয়াই একটি অক্ষ, যা দেখব তা লিখব। এবং এই যে একটি বক্রাকৃতির একটি রেখা, এটার নাম কি সেটাও লিখবো। তাহলে কিভাবে লিখবো? দেখেন চিত্রে ও এক্স অক্ষে এক্স দ্রব্য এবং ও ওয়াই অক্ষে ওয়াই দ্রব্য নির্দেশ করা হয়েছে। এবং পিপিসি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, বা অনেকে এখান থেকে এই পর্যন্ত মানে এই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, আপনি এইভাবেও বলতে পারেন। তাহলে এরপর আমি আপনারা কি করবেন, যে যেখানে লিখছেন তার নিচে চলে আসবেন। অর্থাৎ আপনার লেখা যদি খাতা লিখতে লিখতে যদি এখানে চলে আসে, আপনি তার নিচে চলে আসবেন। এখান থেকে শুরু করবেন না, এখান থেকে শুরু করবেন না, যেখানে লেখা শেষ হবে তার নিচে চলে আসবেন। এরপর আপনি কি বলবেন, চিত্রে দেখা যাচ্ছে যে, কমা দিবেন, যে প্রত্যেকটা ক্ষেত্রে এই বিন্দুতে দুটি সংমিশ্রণ উৎপাদন হবে। কিছুটা এক্স দ্রব্য, কিছুটা ওয়াই দ্রব্য শিখিয়েছিলাম, বেসিক ক্লাসে শিখিয়েছিলাম। তাহলে আমরা দেখেন এদিকে খেয়াল করি, চিত্রে দেখা যাচ্ছে যে এই বিন্দুতে এক্স দ্রব্য যখন 0 একক তখন ওয়াই দ্রব্য 70 একক উৎপাদন করা সম্ভব।
বি বিন্দুতে এক্স দ্রব্য যখন 40 একক, ওয়াই দ্রব্য তখন 60 একক উৎপাদন করা সম্ভব। সি বিন্দুতে এক্স দ্রব্য যখন 50 একক, ওয়াই দ্রব্য তখন 50 একক উৎপাদন করা সম্ভব। ডি বিন্দুতে এক্স দ্রব্য যখন 60 একক, ওয়াই দ্রব্য তখন 40 একক উৎপাদন করা সম্ভব। ই বিন্দুতে এক্স দ্রব্য 70 এবং ওয়াই দ্রব্য 0 একক উৎপাদন করা সম্ভব। এরপর আবার নিচে চলে আসবেন, লিখবেন এখন এ কমা বি কমা সি কমা ডি কমা ই বিন্দুগুলো যোগ করে পিপিসি রেখাটি পাওয়া গেল। আর এই পিপিসি রেখাটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। আশা করি আপনারা উৎপাদন সম্ভাবনা রেখা খুব ভালোভাবে বুঝেছেন। আমি পরবর্তী ভিডিওগুলোতে আরও সৃজনশীল নিয়ে আলোচনা করব। এখানে আমি ঘ নাম্বারটা আলোচনা করতে পারিনি, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি আগামীতে এই ঘ নাম্বারে একটি সমীকরণ আসে, সমীকরণ, সেই সমীকরণটা নিয়ে আলোচনা করব। ব্যাপারটা যে, আর সমীকরণটা কি হবে জানেন? ওই যে শিখিয়েছিলাম উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে কিংবা বাইরে উৎপাদন করা সম্ভব কি, এটাকে সমীকরণের মধ্যে বলবে। সেই সমীকরণটা আমরা আগামী ভিডিওতে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্মার্ট অ্যাকাউন্টিং কেয়ারের সাথেই থাকবেন, সজল স্যারের সাথেই থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।